Hi guys, Assalamu alaikum. Welcome to another love and ভালোবাসার চ্যাট। সো আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশ কি আজকে জিতবে? বাংলাদেশ ক্যান ডু ইট টুডে ম্যাচ। আচ্ছা, আপনারা কোন ধরেন বাংলাদেশের যত জায়গায় ল্যাকিংস থাকুক না কেন, এই ল্যাকিংসের মধ্যে আপনার কোন জায়গাটা সবচেয়ে বেশি স্ট্রাগল করতেছে বাংলাদেশ? আপনারা যদি আমার একটু কইতেন, আমার মানে কমেন্টে জানাবেন আর কি। এই ভিডিও করার সময় এই পিছনের আওয়াজ, ঘরের কাজ চলতেছে, মানে কাঁচা 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 কানে বাজে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এখন আজকে আমরা একটু ডিসকাশন করি। হ্যাঁ, বাংলাদেশ কি করতে চাচ্ছে, মানে এই ওয়ার্ল্ড কাপে কেন গেল তারা? বলেন, এই ওয়ার্ল্ড কাপে কেন গেল তারা? আমার মনে হয় না যাইয়া হারবে, যেহেতু না যাইয়া, মানে ওই আমাদের টিম আছে না, এই দল বা যে টিম আছে ওগুলোরে নিয়ে যাওয়া ভালো ছিল। কেন, আমি এখনো যে টিম আছে ওইটা নিয়ে মানে খারাপ বলতেছি না যে ওরা খারাপ, বা ওরা বাংলাদেশে অবশ্যই বেস্ট প্লেয়ারের মধ্যে ওরা আছে বিদায় তারা এই ওয়ার্ল্ড কাপে খেলতে গেছে। জিনিসটা হচ্ছে এটা দাঁড়াইছে, তাই না? তো এখন একটা জিনিস চিন্তা করি আমরা যদি একটা জিনিস চিন্তা করি, এখন চিন্তা করি যে বাংলাদেশ খারাপ খেলার পিছনে কারণ কি? এখন অনেকে অনেক রকমের মতামত দিতে পারে, কিন্তু আমিও ক্রিকেট খেলতাম, সত্যি কথা বলতে প্রিমিয়ার লিগ পর্যন্ত খেলেছি ক্রিকেটে। সো আমার মানে ক্রিকেট নলেজ, বা আমার একটা চ্যানেল, আমার যেটা ক্রিকেট বিষয়ক চ্যানেল আছে আমার, ওইখানে আমার তানিজ ব্লগ, ওইখানেও আপনারা বিভিন্ন আমি অ্যানালাইসিস করি, ওইখানে দেখতে পারেন। এখন জিনিসটা হইল গিয়া, আমার কাছে যেমন হচ্ছে ওরা মেন্টালি অনেক প্রেশার নিচ্ছে। কেন নিচ্ছে? কোচের সাথে মিলবন্ধন নাই মেইন প্লেয়ারদের, যারা বাংলাদেশের টপ অর্ডার খুঁটি বলা হয় বাংলাদেশ। আসলে ওরা যখন রিটায়ার্ড করবে, বাংলাদেশ কি পরিস্থিতিতে যাবে মানে কল্পনার বাইরে। সাকিব, রিয়াদ, মুশফিক, এরা যখন, তামিম চলে যাবে, বাংলাদেশ এখনো পর্যন্ত পঞ্চপাণ্ডবের একটা না, পাঁচটা তো দূরের কথা, একটা বিকল্প বের করতে পারেনি। আপনি লিটন দাস, সৌম্য সরকার, এরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে প্রায় কত বছর? 7 বছর। সো এখন 7 বছরও যদি এগুলা না বের হয়, এখন জিনিসটা কোথায় দাঁড়াচ্ছে? 7 বছরও তাদের বিকল্প বের হচ্ছে না, প্লাস আচ্ছা, তো বিকল্প বেরোচ্ছে না, এটা একটা এখন সমস্যা। বর্তমান টিমের সমস্যা হলো গিয়া, মানে আমার যা মনে হচ্ছে বিসিবির সাথে তাদের সম্পর্ক ভালো না, এইটা একটা কারণ। কোচ যে নামকা ওয়াস্তে কোচ, ওই হালার কোনো নলেজ বলতে কিছু নাই। একটা এক্সাম্পল দিই, প্রিভিয়াস ম্যাচ আমরা যাদের সাথে খেললাম, কাদের সাথে খেলছি আমরা? সাউথ আফ্রিকার সাথে। পেসারের জন্য গ্রিন উইকেটে সাধারণত কি ধরেন, কি আওয়াজ? তো প্রিভিয়াস ম্যাচে মানে ম্যাচ শুরু হওয়ার আগে দিয়ে পিচ রিপোর্ট, তারপর সব বলতেছে এটা পেসারদের জন্য কি অসম একটা জিনিস হবে, কিন্তু হইল কি, সে স্পিনার খেলা দিছে শুধু 2টা পেসার নিয়ে। তো এটা কোনো কথা? আপনি ইকোনমি বোলিং করছেন, আমার মনে হয় রোবেল, তাসকিন, মুস্তাফিজ, এই 3 জন থাকলে আর একটা পেসার যদি থাকতো, ধরেন সাধারণত এসব উইকেটে সাউথ আফ্রিকা 3-4টা পেসার খেলাইছে,
আমরা চাইলে 3-4টা পেসার অনায়াসে খেলাইতে পারতাম, কিন্তু এই রাসেল ডমিঙ্গো খেলাই নেই। উনি বলে কি এটা স্পিন সহায়ক হইতে পারে, গ্রিন উইকেট স্পিনার সুবিধা হইতে পারে। আমি হালার ফু মাইরা চুটকে বানালাম বেড়া, ভাগ এখান থেকে, তোরা আনছে কেডা শালা। এই রাসেল ডমিঙ্গোরে আমাদের নির্বাচক প্রধান নান্নু হাল্লার করা হাল্লার, তুই তো ন্যাশনাল টিমে চান্স পাস নাই, তুই এ কষ্টে তুই পঞ্চপাণ্ডবেরা ভাঙছস, এক কথা মাশরাফিরও বাদ দিলি, তামিমেরও ওয়ার্ল্ড কাপ খেলতে দিলি না, তারপরে রিয়াদ ভাই মুশফিক ভাই ওরা তো খেলতো না, বাস অনেকে রিকোয়েস্ট করছে এই কারণে খেলছে। এ নান্নু যতদিন বাদ হবে না মানে প্রধান নির্বাচক থেকে লাস্ট, দেখছেন গাইস, মানে কথা বলতে দিচ্ছে না, ও যতদিন বাদ হবে না, ঠিক আছে, নান্নু পাপন স্যার এই প্যানেলটা, বর্তমান প্যানেলটা যতদিন বাদ হবে না, বাংলাদেশ ক্রিকেট যে নরকে যাবে, দেশের মতো নরকে যাবে, এটা কোনো কথা হইল? মানে এখানে একটা সিনিয়র প্লেয়ার 15 থেকে 16 বছর খেলার, তার মধ্যে কত এক্সপেরিয়েন্স আছে, সে প্রত্যেকটা মানে সিচুয়েশনের সাথে সে ডিল করছে, কিন্তু আলটিমেটলি দেখা হচ্ছে কি ওরে পাত্তাই দিচ্ছে না, কোচের সাথে মল মিলন হচ্ছে না। তো এই ধরনের জিনিসগুলো শুধুমাত্র আমরা যদি ক্রিকেটারদেরকে মূল্যায়ন না করি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট যত দূর আগায় ছিল, মানে মাশরাফি অধিনায়কত্বের পর থেকে, যেমন আমরা কোন ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ভালো খেলছি, 2015 ওয়ার্ল্ড কাপ থেকে যে শুরু হয়েছে আমাদের যাত্রাটা, নতুন যাত্রা, সো এটা থেমে গেল অলরেডি, 20-এ থেমে গেল, ঠিক আছে, 21 তো অলমোস্ট শেষ হয়ে আসছে। সো এখন জিনিসটা হচ্ছে বছরের পর বছর যাচ্ছে, আমরা কিন্তু এত টাকা দিয়ে কোচ করি, এগুলো কি কোচ? কোচের স্টাডি সম্পর্কে জানতে হবে, মানে সে পরিকল্পনা কি, আমার আচ্ছা পরিকল্পনা কি, তারপরে যদি চিন্তা করেন মানে কি নিয়ে আগাইতে চাচ্ছে, প্লেয়ারদের মনোভাব, তারপর প্লেয়ারদের সাথে ভালো সম্পর্ক রাখাটা হচ্ছে কোচের মূল দায়িত্ব। কিন্তু নির্বাচকেরা এমন তাগরে এত প্রশ্রয় দিয়ে রাখছে, সিনিয়রদের প্লেয়ারের সাথে কোনো কনসালটেন্ট করে না, প্লাস আন্ডারস্ট্যান্ডিং নাই। তো এই হইলে তো আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট আগাবে, যেটুকু আগাইছিল এখান থেকে ডাউন হয়ে নিচে নামবে। এখানে প্রধান যদি কারণ উল্লেখ করি, তাহলে হবে একদম গোড়া থেকে শুরু করি আমি, তাহলে হবে পাপন স্যার সরে যেতে হবে। উনি এত বছর থেকেও কোনো কাজ হচ্ছে না, ঘাউরামি করে থাকি যাচ্ছে। এক নির্বাচক নান্নু, উনি আকরাম আর হাবিবুল বসারও যতদিন সরাবে না ততদিন হবে না। 2 নাম্বার কারণ বললাম। 3 নাম্বার কারণ বিদেশি কোচ বন্ধ করতে হবে। একটা জিনিস চিন্তা করেন, দেশে সালাউদ্দিন স্যার কি অভাব আছে, উনি কত ফার্স্ট ক্লাস একটা কোচ, প্লেয়ারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, মানে এত দেশি কোচ থাকলে মানে এগুলো শেয়ার করতে ভালো লাগে। হয়তো আমাদের ভাষাগত প্রবলেম আছে সিনিয়র প্লেয়ার ছাড়া, তো ওদের সাথে মিলে না কোচ, এগুলোর কেন এত টাকা দিয়ে, সালাউদ্দিন ভাই ওদেরকে মাসে 50,000 টাকা দিলে ওরা দেশের হয়ে কাজ করবে, কিন্তু এখন যাদেরকে আনছেন তাদেরকে 12 লাখ টাকা দিতে হয়। তো চিন্তা করেন না আমরা কোন জায়গায় আছি, আমাদের ফলাফল পাচ্ছি না। মানে এমন না যে কোচের উপরে ফলাফল ডিপেন্ড করে, মানে দায়ভার নাই, কিন্তু কোচেরও তো একটা প্ল্যান থাকা উচিত। কোনো ইমপ্রুভমেন্ট নাই, সে একটা ইন্টারন্যাশনাল কোচ হয়ে কোনটা ব্যাটিং সহায়ক উইকেট, গ্রিন উইকেটে কী ধরনের স্কোয়াড সাজাবে বা ক্যাপ্টেনের সাথে আলোচনা করবে, কিচ্ছু করতেছে না। তো এখন জিনিসটা দাঁড়াচ্ছে, এগুলো হচ্ছে মোট কথা হচ্ছে ঘাড় গোয়ালামি, মানে আমার ইচ্ছা আমি করলাম না, এটা হচ্ছে মেইন কারণ। সো এটা থেকে যতদিন পর্যন্ত আমরা বের হব না, ঠিক আছে, এটা থেকে আমরা যতদিন বের হব না ততদিনে আমাদের নিস্তার নাই।
কোচ, আমি বর্তমানে যেসব কোচ আছে, কোচ এমন নিজের একটা স্ট্র্যাটেজি বানাইছে নিজের জন্য, সে সাউথ আফ্রিকার যত কোচ আছে সব একসাথে করছে, সে না তার পছন্দ। আমার পছন্দ মানে ওই মামা বাংলাদেশে যেরকম চলে না, মামা যেখানে থাকবে, খালু যেখানে থাকবে, ওদের এখানে ভ্যালু বেশি, বা এই ধরনের চিন্তা ভাবনা করে কোচ মানে কি এসব কাজ করতেছে। তো এরকম হলে বাংলাদেশ ক্রিকেট কখনো আগাবে না, আর আগার কথাও না। প্লেয়ার দ্বারা তো ভুক্তভোগী হচ্ছে দেশের মানুষও, খুব আফসোস আবেগ। যেন আমি একটা জিনিস চিন্তা করছি যে ওমান, দুবাই, শারজাতে যত রকমের খেলা হয়, বাংলাদেশি মনে হয় না এটা বাংলাদেশ নাকি বিদেশ। এত দর্শকরা এত সুন্দর করে যায়, এত কষ্ট করে তাদের কাজ, ওরা তো অবশ্যই এখানে চাকরি করে, কাজ করে, এই ধরনের কিছু, কিন্তু দেখতেছি যে তারা এত কিছু বিসর্জন দিয়ে এসে প্লেয়ারদের খেলা হচ্ছে না, 84 রান অল আউট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা নিতে পারতেছে না, দর্শকরাও নিতে পারতেছে না, প্লেয়াররাও নিতে পারতেছে না। আসলে একটা কি জানেন, বাংলাদেশ কিন্তু এরকম খারাপ টিম না যারা বর্তমানে খেলতেছে, কিছু কয়েকজন ছাড়া। যেমন ওপেনিংয়ে আমাদের ওপেনিং আর ওয়ান ডাউন ব্যাটসম্যান নিয়ে এত যে এক্সপেরিমেন্ট হচ্ছে বলার বাহিরে। সাকিবের একবার নিচে হয়, উপরে নামায়, নিচে নামায়, উপরে নামায়, নিচে নামায়। ওপেনিংটা এখনো পর্যন্ত বাংলাদেশ বের করতে পারলো না। এই নির্বাচক কেন রাখলো? কেন? আমরা কি বসে বসে শুধু বাংলাদেশ টিমের ফোন? যাই বললাম না কিছু। এখন যেমন তামিম খেলে নেই, আমরা কত বড় ওপেনিংয়ে সাফার করলাম। আমার মোট কথা হচ্ছে বাংলাদেশ টিম থেকে কিছু প্লেয়ার ছাঁটাই করতে হবে, যেগুলো এখন কোটা ভিত্তিক খেলতেছে। রাসেল ডমিঙ্গোর কোটা, তারপর নান্নর কোটা, লিটন এক নাম্বার বাদ, না সরি এক নাম্বার হচ্ছে সৌম্য বাদ। সৌম্য তো আউট হইতে 5 বল লাগে না, 5 বল একবারে সে আউট। তো আমার দরকার কি? এই প্লেয়ারকে আর কয় বছর, 2000 কত থেকে সুযোগ দিচ্ছেন? 6 বছর, আজকে 6টা বছর সে ন্যাশনাল টিমে কন্টিনিউয়াসলি আছে। এত বাজে পারফর্ম করার একটা বড় স্টেজে আমাদের কিছু করে দিতে পারলো না। ওরে বাদ, 1 নাম্বার ও বাদ, 2 নাম্বার লিটন বাদ, সোজা হিসাব। আর বাংলাদেশ টিমে কোনো সমস্যা নেই। এই দুইটা ব্যাটসম্যান আমাদেরকে ফোনটা মেরে দিচ্ছে। মুখটা খারাপ করলাম এই কারণে, দিন শেষে কষ্ট পাই আমরা, ওরাও কষ্ট পাই, কিন্তু ওদেরকে ছাঁটাই দেন। যেমন পাপন ভাই সাব্বিরের বাদ করে দিল, আশরাফুলের কত ইমপ্রুভ, প্রিমিয়ার লিগে কত ইমপ্রুভ করার পর ওরে নিচ্ছে না। তো এগুলো, তারপরে আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু সুযোগ পাচ্ছে না। তাদের পছন্দের মানুষ, বিসিবির পছন্দের মানুষ। আরে বিসিবি হইতে হবে যে অভিভাবক, কীরকম হইতে হবে আমি বলি, সকল প্লেয়ারদের গার্ডিয়ান, ঠিক আছে? এমনি তো বিসিবি সকল প্লেয়ারের গার্ডিয়ান, কিন্তু এখন বিসিবির কোটা, বিসিবি যারা পছন্দ হয় তারা নিবে, পারফর্মের ভিত্তিতে কাউরে নেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে মূল সমস্যা বিসিবি। এই প্যানেলটা বাদ। আমি চাই যে বোর্ড মাশরাফির ভাইয়ের মতো আসুক। মাশরাফি বাংলাদেশকে এখনও অনেক কিছু দেওয়ার বাকি, কিন্তু তারা জোর করে কি বাধ্য হয়েছেন বাদ করে দেওয়ার জন্য। বাদ করছে কি ফিটনেসের সমস্যা। হাই রে, উনি 5-10 পা নিয়ে রান আপ নিয়ে যদি বোলিং করে, বাংলাদেশের এখনো ইকোরেসি, লাইনের লেন্থ, সুইং বলার এখনো তৈরি হয় নাই। বাট ইদানিং তাসকিন ফর্মে আছে, তাসকিন অনেক ভালো বোলিং আছে, কিন্তু মাশরাফিরে বাদ করে দিল। অনেক ভালো প্লেয়াররা আসতেছে, পারফর্ম করতেছে, কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে না। ঠিক আছে? সো এটা আরেকটা কনসার্নের বিষয়। আসলে কথা বলতে গেলে তা না, যদি কথা বলতে চাই অনেক কথা আসে। আমি বলবো যে মাশরাফি ভাই বোর্ডে আসবে, প্রধান নির্বাচক না, শুধু নট অনলি নির্বাচক, তাকে বোর্ড প্রেসিডেন্ট হতে হবে মাশরাফি ভাইকে। উনি
উনি ভালো একটা সিরিজ দিয়ে তার ক্যারিয়ারটা শেষ করবে আমি চাই। তারপরে চাই কি তিনি বিসিবি প্রেসিডেন্ট হবে, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা অনেক ভালো হবে। কোচ দেশীয় কোচ রাখতে হবে। যেমন আমরা যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি তাকাই, ম্যাক্সিমাম কিন্তু নিজের দেশেরই কোচ রাখে। নিজের দেশেরই কোচ রাখলে কি হয়, এনভায়রনমেন্ট যেটা বলে, এনভায়রনমেন্ট যেটা বলে ওটা বুঝে প্লেয়ারদের কি করতে চায়, কি ধরনের সমস্যা, তাদের সাথে কথা বলতো স্বাচ্ছন্দ্য বোধ হয়, প্লেয়াররা মানে কোনো নির্দ্বিধায় শেয়ার করতে পারে। এখন বোর্ড প্রেসিডেন্ট উনি ক্রিকেট সম্বন্ধে নলেজ কম, যারা ক্রিকেটের সাথে আছে বা ফর্মার প্লেয়ার ছিল ওদেরকে আনলে মানুষ ক্রিকেট অনেক ভালো হবে। পাপন ভাই যে খারাপ করতেছে তা না, পাপন ভাই দরকার রেস্ট নেওয়া, এখন আর দরকার নাই তো। উনি তো এত ক্রিকেট পাগল একজন মানুষ, এটা অসাধারণ। আমাদের প্রধানমন্ত্রীও সেম। কিন্তু কথা হচ্ছে আমার মতে মাশরাফি ভাই রিটায়ার্ড হয়ে যদি বিসিবির প্রেসিডেন্ট হয় বা প্রধান নির্বাচন থেকে বাদ দিয়া নির্বাচক ওদের নান্নু আকরাম খান এদেরকে বাদ দিয়ে বসারের বাদ দিয়া নতুন কেউ আনা ক্রিকেট মানে ব্যাকগ্রাউন্ড, তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট যেভাবে 2015 থেকে চেঞ্জ হলো অল টাইম চেঞ্জ হয়ে যাবে দেশীয় কোচ আনা সহ। সো আসলে এত কথা আমরা বাইরে বলি, কিন্তু বলে না যোগ যার মুলুক তার। নান্নু ভাইয়ের ম্যাচ শেষে ওয়ার্ল্ড কাপের পরে সে কিন্তু আরেকবার আসার জন্য বসে আছে। এটা কেন? এত এত খাওয়া তো ঠিক না, বুঝছেন? সো আসলে কথা বলে শেষ করা যাবে না, ঠিক আছে? আমি যা বুঝতেছি বাংলাদেশের অধঃপতন এই ওয়ার্ল্ড কাপে আমরা যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ওই এক্সপেকটেশনটা কি পূরণ তো হয়নি। আমরা আরো লজ্জায় মানে ওই দুধভাত টিমে পরিণত হলাম। কারণ দুধভাত টিম এই জন্য বললাম যে আমরা যাদের সাথে খেলি তারা আমাদেরকে মনে করে দুধভাত। হ্যাঁ, কি অবস্থা হয়ে গেল। ও আরেকটা কথা মনে পড়ছে, যেমন আমাদের দেশে উইকেটগুলো হয় এমন বাজে উইকেট, এই বাজে উইকেটের কারণে আমরা ইন্টারন্যাশনালি যখন কোথাও খেলতে যাই ঘরের বাইরে আমাদের অনেক সাফার করতে হয়, প্রচুর সাফার করতে হয়। কারণ কি যদি খেয়াল করেন দেশের আমরা প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার সাথে খেললাম, কি হলো? আমরা 100 রান নিচ্ছি, ওরা ওদেরকে 80 রান অল আউট করে দিচ্ছি। পিচ দেখেন, মানে স্পিনাররা বোলিং করলে উইকেট, এত বাজে অবস্থা। এত বাজে অবস্থা হয়ে গেছে। এখান থেকে বের হইতে হলে, এখান থেকে যদি আমরা বের হতে হয় তাহলে আমাদের করণীয় কি? এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই দেশের হোম অ্যাডভান্টেজ তো সবাই নেই। অফকোর্স নেই, কখন নেই? আমরা ইন্ডিয়াকে দেখি, পার্শ্ববর্তী দেশকে দেখি, ওরা হোম অ্যাডভান্টেজটা কিভাবে নেয়? ওদের একটা স্ট্যাটিক্স আছে, তাদের কাছে অ্যাবিলিটির অভাব নাই, কারণ কি এটা জিনিস চিন্তা করেন, তাদের ব্যাকআপ প্লেয়ার এক একটা প্লেস, ধরেন ওপেনিংয়ে তাদের মনে হয় সুযোগ মানে এত ভালো পারফর্ম ওদেরকে সুযোগ করে দিতে পারতেছে না,
ওদের এত স্টক আছে, ওপেনিংয়ে মনে হয় 10 থেকে 20 জন আছে তাতে। ওদের হচ্ছে কেন, ঘরোয়া লিগ অনেক মানে জোস, ওরা স্পোর্টিং উইকেট করে, ঠিক আছে, পেসার জন্য সুবিধা করে দেয়। ওভারঅল মানে কি দেয় না, ওরা ব্যাকআপ আছে বিদায় ঘরের কন্ডিশনে এক স্কোয়াড নামায়, বাহিরে গেলে আরেক স্কোয়াড নামায়। তো চিন্তা করেন, বাংলাদেশ প্লেয়ার বের করতে হবে, মানে আমাদেরকে উচিত যে দেশের মাটিতে কারা ভালো খেলে আর বিদেশে কারা ভালো পারফর্ম করে, ওই জিনিসটা আমাদের করতে হবে, দুইটা সেপারেট টিম করতে হবে। হ্যাঁ, মানে একেবারে চেঞ্জ বলতেছি না, বলতেছি ধরেন মানে কিছু চেঞ্জ আসবে, যারা বিদেশের মাটিতেও খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওই জিনিসটা কখন হবে আমরা বুঝতে পারবো, আমাদের যখন স্পিন উইকেট বানানো হবে মাঝে মাঝে। আমাদের তো ডিভিশন বা ন্যাশনাল লিগ যেগুলো হয়, কিছু জায়গায় পেসারদের জন্য সুবিধা, কিছু জায়গায় স্পিনারদের জন্য সুবিধা। সো এসব জায়গায় সুবিধা যখন দিব, তো আলটিমেটলি হবে কি, কি সাউন্ড ব্যাকগ্রাউন্ড, এসব জায়গায় হবে কি, মানে আমাদের প্লেয়ার অনেক প্রচুর বের হবে। প্রচুর বের হলে আমাদের জন্য সুবিধা, তখন আমরা মানে দল সিলেকশনে হেজিটেট হব না। এখন আমরা এত পরিমাণ বাজে অবস্থায় আছি, আমাদের ম্যানেজমেন্ট হইতে, নির্বাচক হইতে, কোচ হইতে, আমি প্লেয়ারদের দোষ দিব না, কিছু প্লেয়ার ছাড়া, সৌম্য সরকার, লিটন দাসের বাদ দিলে সবই ঠিক আছে। কারণ আবার বলতে পারেন যে ওদের রিপ্লেসে কারে নেবেন, ভাই প্লেয়ারের অভাব নাই, আপনি তো সবাইকে সুযোগ দিতে হবে, সুযোগ তো দেন। কারণ আপনার বিসিবি যেটা পছন্দ হয় না, যাদের প্লেয়ারকে পছন্দ হয় না, এদেরকে বাদ দিবেন সারা বছর, ওদেরকে কোনো কি চান্সই দিবেন না, তো এটা তো হয় না। ইন্ডিয়া দেখছি যে অনেক পুরান প্লেয়ারদেরকে এনে দেখায়, অস্ট্রেলিয়া এরকম ট্রাই করে, প্রিমিয়ার লিগে ভালো করলো, ন্যাশনাল লিগে ভালো করলো, বাস ওরা চান্স দিয়ে দেখে, 1-2 ম্যাচ চান্স দিয়ে, একটা সিরিজ চান্স দিক। মানুষ তো আর এখন কম সিরিজ খেলতেছে না, সব সময় খেলে, ভালো টিমের মতো ভালো সিরিজ খেলে সব সময়। আমার কথা হচ্ছে ওদেরকে চান্স দিয়ে দেখেন, আপনার তো এক্সপেরিমেন্ট করার দরকার। কিন্তু এক প্লেয়ার দ্বারা 6-7 বছর এক প্লেয়ার হচ্ছে না, তো আপনি ট্রাইও করতেছেন না নতুন প্লেয়ার আনি, তাহলে তো আর হচ্ছে না। আপনি চাচ্ছেন ইয়াং ব্লাড দিয়ে কি, এক্সপিরিয়েন্স না থাকলে ইয়াং ব্লাড দিয়ে কাজ হবে? ন্যাশনাল লিগ ধরেন, ন্যাশনাল লিগ যারা খেলে তারা এত বাজে ব্যাটসম্যান, এই বাজে ব্যাটসম্যান হইলে ওরা কি ন্যাশনাল টিমে চান্স হবে? কেউ বাজে ব্যাটসম্যান না। এখন জিনিসটা হচ্ছে ভালো প্লেয়ারদেরকেও সুযোগ দিতে হবে যারা ফর্মে আছে। যেমন সৌম্য সরকার, লিটন দাস, এরা তো লিগও রান পায় না, ওরা কেমনে খেলে? ওই বিসিবির পছন্দ প্লাস ওই কোচের পছন্দ, এই সূত্রে। পছন্দ, তো এই সূত্রে পছন্দ হয়ে আমার মতে কোনো লাভ নাই। এখন কারণ বলতে গেলে অনেক রকমের কারণ আসে, মানে বলে বুঝাইতে পারবো না, খুব খারাপ লাগে আর কি, প্রচন্ড খারাপ লাগে। বাংলাদেশের দুর্দশার প্রচুর খারাপ লাগে। তো এখন আমাদের করণীয় যেটা বললাম, ধরেন বিসিবির পুরো প্যানেলটা চেঞ্জ করতে হবে, এককভাবে নির্বাচন করে প্রতিদিন ছাড়া তারা জয়যুক্ত হওয়া, ওইটা তো আর নির্বাচন বলে না। আপনি যে দাঁড়াবে তারে করবেন না, ইচ্ছা মতে নিজে নির্বাচন করে নিজের প্যানেল গঠন করে বাংলাদেশ ক্রিকেটার পছাই তো লাভ নেই। দ্বিতীয় হচ্ছে পুরান প্লেয়ারদেরকেও সুযোগ দেওয়া দরকার, সবাইকে দেশে স্পোর্টিং উইকেট করা দরকার, যেখানে আমরা এমন অবস্থায় তবে স্পিনারও আমরা কাজে করতে পারবো, যেখানে যে কোনো এনভায়রনমেন্টে, ধরেন ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়া তো স্পিন ভালো কাজ করে, পেসারও ভালো কাজ করে, অস্ট্রেলিয়াতেও গেলে সেম, মানে কম্বিনেশন রাখতে হবে যে স্পিন পেসার দুজন, ওই ধরনের পিচ বানাইতে হবে, আমাদেরকে প্লেয়ারদেরকে ওভাবে গঠন করতে হবে। কারণ আমরা যদি এভাবে না করি, তা আলটিমেটলি লস হচ্ছে আমাদের, ঠিক আছে?
হচ্ছে না। দেশীয় কোচের উপরে নির্ভর করতে হবে আমাদের। বিদেশি কোচে এত কারিগরি টাকা দিয়ে রেজাল্ট না পাইলে, তাদের খেলোয়াড়দের সাথে বন্ডিং না হলে তো আর এগুলা আমার মনে হয় না, এগুলা কি বোকাস পাগলামি আর কিছু না। বিসিবি ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে একটা, সো ওই আর কি, মানে আমার টাকা আছে, আমরা যা ইচ্ছা তা করব, তা কিন্তু হইতে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে মেইন। আর আমি মনে করি যে মাশরাফি ভাই আবারও উনি আরও অনেক কিছু দেওয়ার জন্য বাকি আছে মাশরাফি ভাই, ঠিক আছে? ওরে বিশেষ করে জোর করে কি নামাই দেওয়া হয়েছে ওডিআই ক্রিকেট থেকে, তারপরে টি-20 থেকে জোর করে সিরিজের মাঝখানে। তো এটা কেন, কি জন্য হয়েছে? এটা হচ্ছে আমাদের বিসিবির পছন্দের কোটা আছে একটা, তারপরে অনেক কোটা আছে, মানে পছন্দ হইলে ওই ক্রিকেটারকে খেলাবো, না হলে আমি ওই ক্রিকেটারকে খেলাবো না, এই ধরনের কাহিনী চলতেছে, আর কিছু না। সো বাংলাদেশ ক্রিকেটকে এখান থেকে বের হতে হলে এসব কাজগুলো করা লাগবে। আসলে আমরা যদি কথা না বলি, যেটা আমরা ভিডিও মেক করি, আমরা যদি কথা না বলি এসব ব্যাপারে, তাহলে এগুলো ইমপ্রুভমেন্ট হওয়ার কথা না। কিন্তু আমরা চাচ্ছি যে সবাই যেন জানুক, সবাই জানলে আলটিমেট সবাই একসাথে কথা বলবে, তাহলে যারা নির্বাচক আছে বা যে সেক্টর লোক আছে তারা মানে অ্যাটলিস্ট সচেতন হবে, ঠিক আছে? তো এখন জিনিসটা কোথায় দাঁড়াচ্ছে, কাজ তো করতে হবে এখন। মানে ক্রিকেট বোদ্ধারা কিন্তু সবই বুঝে, কিন্তু সমালোচনা এই জন্য করে না। প্লেয়াররা তো ধরেন সমালোচনা করতে পারে না নিজেদের স্বার্থের কারণে। কিসের স্বার্থ? কিছু হলে ওদেরকে চুক্তি থেকে বাদ করে দিবে, এই কারণে কোনো প্লেয়ার মানে কথা বলতে পারে না। এটা হচ্ছে মূল সমস্যা। যদি কথা বলার সুযোগ হইতো, তাহলে দেখতেন যে বাংলাদেশ ক্রিকেটে অনেক চেঞ্জ আসতো। তারা যখন ওয়ার্ল্ড ওয়াইড কথাগুলো বলা শুরু করতো, তখন দেখতেন যে ঠিকই পরিবর্তন করতে বাধ্য হইতো, সবার নজরে পড়তো। বাট ওরাও বলতে পারতেছে না, এখন খেলোয়াড়রা অনেক জিম্মি বলা যায়। এখন যা বুঝতেছি আর কি, বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে কথা বলবো না, প্লেয়ারদের যে সমস্যা আছে তা কিন্তু না। প্লেয়াররা মানসিকভাবে খুব বিপদগ্রস্ত, মানে প্রচণ্ড, এত সমালোচনা হচ্ছে, মানে বলে প্রকাশ করা যাবে না। মানে তারা মানসিকভাবে খুব বিপদগ্রস্ত বলা যায়। এখন ওই অনেকে বলে আর কি, ভাই সমালোচনা করে লাভ কি? আসলে আমরা এখানে সমালোচনা করতে আসি নেই, বাংলাদেশের কি কি জিনিসে ইমপ্রুভমেন্ট দরকার ওই বিষয়গুলো আমরা কথা বলতে আসছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভিডিওটা দেখে, ভাই আপনি কি অ্যানালাইজ ক্রিকেট বুদ্ধা, আপনি কি বেশি বুঝেন? অনেক কিছু প্রশ্ন করতে পারেন। এখন আমরা এইসব কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের কথাগুলো যেন বিসিবির কাছে বা সরকারের কাছে বা সবার কাছে যাইলে কি হবে, আমাদের কথাগুলো হিট অফ দ্য মোমেন্ট হবে, মানুষ জানতে পারবে বাংলাদেশের এই ধরনের
যারা মাথা ঘামায় না আর কি, তারাও বুঝতে পারবে না আসলে এটা আমাদের প্রয়োজন, দরকার। এখন শুধু দরকার বলে ঠেলে দিলাম তা কিন্তু না। এখন করণীয়গুলো আমাদেরকে যত শীঘ্রই করতে পারি আর কি, তাহলে আমি মনে করি বাংলাদেশ টিমের জন্য ওয়ান অফ দ্য মানে গুড ডিসিশন হবে এই সেটগুলো। আমার মতে প্লেয়ারদের যেভাবে তৈরি মানে রেডি করা হয় ওইভাবে তারা পারফর্ম দেয়, ঠিক আছে। আপনি যদি একটা ওপেনিং ব্যাটসম্যানের আপনি যদি 10 নম্বরে নামায় বলেন যে তুমি ওপেনিং ব্যাটসম্যানের মতো খেলো, তাহলে কিছু বলারও নাই, কিছু পাওয়ারও নাই। আপনাকে চিন্তা করতে হবে যে কি আমি আমার প্রত্যেকটা জায়গায় এমনভাবে সেট করব, মানে ব্যাকআপ যেটা বলা হয়, আমার এক একটা স্থানে অনেকগুলো প্লেয়ার লাগবে মিনিমাম। অন অ্যান অ্যাভারেজ ওপেনিংয়ে আমরা 3-4 জন এক্সট্রা রাখি। এক্সট্রা বলতে মানে ইচ্ছা মতো এক্সট্রা না, আমি এক্সট্রা বলতে বোঝাচ্ছি যে মানে যেমন এখন শুধু ওপেনিংয়ে লিটন খারাপ করলে সৌম্য খারাপ করলে লিটন খারাপ করলে, সো এই বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কথা। এই বৃত্ত থেকে যতদিন বের হব না ততদিন আমাদের খেলায় বা কোথাও ইমপ্রুভমেন্ট হবে না, যেটা একদম বাস্তব, যেটা একদম অ্যাকুরেসি, যে কথায় কোনো ভুল থাকার তো প্রশ্নই আসে না। ওই বাংলাদেশের মানে প্রিভিয়াস ম্যাচগুলা যদি চিন্তা করি, ওইখানে কিন্তু আমরা আলটিমেট কাউরে এক্সপেরিমেন্ট করিনি, ঠিক আছে। এক্সপেরিমেন্ট করলে কিন্তু প্রচুর সুবিধা হইতো। অনেকে আমাকে বলে মানে অনেকে ভাই আপনারা থাকলে আরো ভালো খেলতেন। আমি বলছি ভাই আমাদের দেশে এত দুর্নীতিগ্রস্ত, পলিটিক্যাল সাইড বলেন আর ক্রিকেট সাইড বলেন, সবখানে নিজের স্বার্থটা আগে, দেশের স্বার্থ ওদের কত হচ্ছে কি, দেশের স্বার্থ দিয়ে আমরা কি করব, নিজেরটাই বাঁচলো হইল, এই ধরনের চিন্তা ভাবনা করতেছে। ক্রিকেট বোর্ড বলেন, রাজনীতিক বলেন, সব বলেন। সো এখান থেকে আমরা বের হইতে আসতে হবে। সরি খিদা লেগে গেছে কথা বলতে বলতে, বুঝছেন। এখন আমাদের দরকার কিছু একটা করা, স্টেপ আপ করা। এখন বলতে পারেন ভাই যারা বিভিন্ন জায়গায় বসে আছে তারা তো কিছু করতেছে না, আপনারা হাজারো চিল্লাইলে লাভ হবে না। আমরা মানি, আমরা যদি হাজারো চিল্লাই লাভ হওয়ার না। বাংলাদেশ যেভাবে
প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এখন ক্রিকেট হচ্ছে মানে দল বল নির্বিশেষের একটা দল, মানে জায়গা যেখানে সকল মানুষ এক হতে বাধ্য নিজের দেশের পতাকাটা একসাথে আলগায়, একসাথে কথা বলে, সুখ দুঃখের কথা বলে, এই একটা বিষয় নিয়ে। কিন্তু এই একটা বিষয় আমরা এত পরিমাণ পিছনে আসি, দুর্নীতিগ্রস্ত হয়ে আসি, তাহলে আমাদের আবেগের জায়গাগুলা এরকম হলে আমরা কোন জায়গায় দাঁড়াবো বলেন? এখন অনেকে প্রশ্ন করে, প্লেয়ারদের দোষ দেয়, ভাই প্লেয়ার এভাবে খেলতে পারে না, এভাবে খেলতে পারে না। তো আপনারা প্লেয়ারদেরকে দোষ না দিয়ে শুধু মানে বিসিবি বা কোচদেরকে দোষ দিবে। প্লেয়াররা এখন শিখার তো কিচ্ছু নাই, যারা খেলতেছে ওরা শিখিয়ে এই পর্যায়ে আসছে। জাস্ট ওদেরকে গাইডটা করা, নতুন নতুন কিছু শেখানো, এটাই দরকার। ওদেরকে আর যে আপনি বল দিয়ে মারা শিখাবেন তা কিন্তু না। এখন আমি মনে করি যে কোনো প্লেয়ার ইচ্ছা করে খারাপ খেলে না, প্লাস যে ও বাজে প্লেয়ার তাও কিন্তু না। একটা ন্যাশনাল টিমে আসতে হলে কত স্ট্রাগল করতে হয় এটা আমরা ভালো করে জানি, যারা ক্রিকেটার আছি বা ক্রিকেট খেলেছি, ক্রিকেটের সাথে জড়িত, তারাই বুঝতে পারে। হয়তো আউটসাইডের লোকেরা মানে কমেন্ট করতে খুব সুবিধা হয়, ভাই আপনারা কি জানেন, ভাই আপনারা কি জানেন। ভাই আমরা যা কিছু জানি আপনারা দর্শকরা তা কিছু জানেন না, বুঝছেন? আমাদের প্রত্যেকটা সাইট যদি আমরা এইচ পর্যায়ের খেলার কথা বলি, বয়সভিত্তিক দলের কথা বলি, সব জায়গায় মানে কোটা। আপনার পরিচিত আছে আপনি খেলবেন, আপনার পরিচিত নাই আপনি সব থেকে বঞ্চিত। লাইক ডিস্ট্রিক্ট হতে, ডিভিশন হতে, অনূর্ধ্ব 14, 15, 16, 17, 18, 19 সব জায়গায়, ইভেন এ দল, বিসিবি, তারপরে এইচপি দল, মানে কোন জায়গায় কোন জায়গায় দুর্নীতি হচ্ছে না? বিশেষ করে আমরা যখন ছোট থাকতে খেলতাম তখন তো দেখতাম যাদের ক্লাবে বোর্ড ভিত্তিক কেউ পাওয়ার আছে তারাই একমাত্র দলের সুযোগ পেত, বেস্ট 11-এ খেলতো। তাদের নট অনলি খেলার দিক দিয়ে, ওদেরকে খেলা পারুক না পারুক ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প পাইতো তারা। কিন্তু আমরা যারা ছিলাম পরিশ্রম করতাম, অনেক দূর থেকে আসতাম, ভালো খেলতাম, কিন্তু আমরা সঠিক স্থানে আমাদের জায়গাটা হতো না। এই কারণে আমাদের মতো ক্রিকেটাররা যখন মানে একটা পর্যায়ে যখন যেতে যেতে আর উঠতে পারতেছেন না, এসব লিঙ্কের কারণে, এইসবের কারণে, তখন আমরা হতাশ হয়ে এক সময় ছেড়ে দিতে হয়। কারণ ক্রিকেটের এমন একটা জিনিস হতে হয়, পড়াশোনা ছেড়ে দিতে হয়, সব কিছু ছেড়ে দিতে হয়। আপনি মাঠে নেমে গেলেন তো আপনার ওই চিন্তা করতে মানে পড়াশোনা বা কোনো দিক দিয়ে চিন্তা করতে পারবেন না আপনি। কারণ
শুধু একটা জায়গায় চিন্তা করতে হবে, শুধু ক্রিকেট। এখন ক্রিকেটে যদি আপনি একটা পর্যায়ে এসে যদি আপনার যদি ফ্যামিলি চালাতে না পারেন, সংসার পারলেন না, নিজেকে কিছু করতে পারলেন না, তো ওরা কোন জায়গায় দাঁড়াবে? যেমন এখন আমি ধরেন আমাদের কথা বাদে দিলাম, আমরা যারা ছেড়ে দিয়েছি খেলা, তো এখন আমাদের যেটা বলতেছিলাম, প্রত্যেকটা সেক্টর বুঝছেন বিপদগ্রস্ত, নট অনলি ক্রিকেট সাইড। যে টপিকে ছিলাম, মানে যখন আমরা ক্রিকেট খেলতাম, সরি গাইস চা খাচ্ছি, তখন থেকে একটা পর্যায়ে মানে আমরা যখন সব দিক দিয়ে লাভচারী হচ্ছে চলে আসছি, এখন একটা ক্রিকেটার যখন এত বছর পরিশ্রম করে ন্যাশনাল টিমে খেলে, কিছু হয়ে বাদ হয়ে যায়, প্রত্যেকটা জিনিস থেকে বঞ্চিত হয়ে যায়, তখন তার কিন্তু পিছনে যে পড়াশোনা করে চাকরি করবে তা কিন্তু অপশন থাকে না। তো এখন একটা প্লেয়ার কিন্তু পিছনে আর যাইতে পারে না। চিন্তা করেন একটা প্লেয়ার মিনিমাম 7-8 বছর কোনো চিন্তাধারা ছাড়া, মানে 7-8টা বছর কোনো উদ্দেশ্যহীন লক্ষ্যে মানে আগানো, এরপরে ন্যাশনাল টিমে কয়েক ম্যাচ খেলে যখন এত স্ট্রাগল করে যায়, 1 ম্যাচ 2 ম্যাচ খারাপ করে বাদ দিয়ে দেয়, তখন ওই প্লেয়ারদের আলটিমেটলি মনে হয় একটা সময় তারা কি ভুল করেছে ক্রিকেটে এসে, তাদের কিন্তু পিছনে ফিরে যাওয়ার কোনো অপশন নাই। তাদের রুজি রুটি সব এই ক্রিকেটেই। এখন ওরা চাইলে আর পড়াশোনা করতে পারবে না, চাইলে একটা ব্যাংকে চাকরি করতে পারবে না, তারা দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে তারপরে মানে এই লাইনটাতে আসে। সো এই লাইনটাতে যদি কি ভরসা নিয়ে আসবে একটা ক্রিকেটার? মানে ক্রিকেট খেলতে হলে আদার্স যত অ্যাক্টিভিটিস আছে সব বাদ করে দিতে হয়, তাহলে যে ক্রিকেট মানে খেলা যায়। তাছাড়া আমার মনে হয় আর কোনো অপশন আছে? কেন একটা জিনিস, আমিও ক্রিকেট খেলেছিলাম তো আমিও বুঝি, পিছনে যাওয়ার সুযোগ থাকে না। ক্রিকেট হলে একটাই ফোকাস করে যাইতে হয়। একটা পর্যায়ে যখন হতাশ হয়ে চলে আসে তখন পুরো লাইফটাই বরবাদ হয়ে যায়। মানুষের তো কম প্লেয়ার অভিষেক হয় নাই, কম প্লেয়ার খেলে নাই, 1-2 ম্যাচ খারাপ করছে এরপরে বাদ হয়েছে যে এরপর আসেনি। কিন্তু আমরা সব প্লেয়ারকে ট্রাই করা দরকার। আপনি 1-2টা ম্যাচে জাজ না করে একটা বছর ওই ছেলেটা নিয়ে কাজ করেন, তাহলে আপনি সুবাদ পাবেন, ফল পাবেন। আপনি 1-2 ম্যাচ সারা বছরে 10 বছর 15 বছরের কেরিয়ারে আপনি 2 ম্যাচ দিয়ে জাজ করতে পারবেন না, কখনো না। তো আপনাকে একটা প্লেয়ারকে অন্তত পক্ষে 1 বছর সময় দেন। 1 বছর সময় দিলে তাহলে আপনি বুঝতে পারবেন সে ইন্টারন্যাশনালি কতটুকু মানে ক্যাপাবল। কেন আপনি যদি এরকম সময় না দেন, 1-2 ম্যাচ খেলে বসে যান, আবার আত্মা বাত্তা নাই আরেকটা খুঁজছেন, তাহলে তো আর হবে না। অ্যাজ এ ক্রিকেটার ছিলাম, অ্যাজ এ ক্রিকেট লাভার, সব কিছু মিলে বুঝতে পারি একজন ক্রিকেটার ফিলিংস কি। তো ওই ছেলেটা ধরেন কিছু কিছু প্লেয়ার আছে এখন ক্রিকেট না খেলে
দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে চাকরির জন্য, কিন্তু তারা ন্যাশনাল টিমও খেলছে। আসলে কি বলবো, আমরা আসলে স্বাধীনতার 50 বছর পার হয়ে যাচ্ছে, আমরা এখনো ওই সাইড থেকে বেরোতে পারিনি। দুর্নীতি বলেন, পার্সিয়ালিটি বলেন, মামা চাচা বলেন, খালা চাচা বলেন, যেমন আজকে ম্যাচটা আছে, নির্বাচকদের একটা গাবিলাতি শুনেন বলি, আপনারা জানেন অবশ্যই। একটা স্কোয়াডে, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে মিনিমাম 16 জন নিতে হয়। হ্যাঁ, বাংলাদেশ নিয়েছে 13 জন। ঠিকই আসছিল, 15 জন আনছিল, 16 জন আনছিল। এয়ারপোর্ট থেকে আবার ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিছে। বিপ্লব, আমার ইসলাম বিপ্লব, ছোট ভাই আমার, একসাথে ছিলাম ক্যাম্পে। সো ওরে কাতার থেকে দেশে ফেরত করে দিল। তো একটা প্লেয়ারকে এনে আবার দেশে ফেরত দেওয়ার এটা কতটুকু আশাজনক? তো প্লেয়ারটা বুঝবে কি সে আমি ইমপ্রুভ করে কষ্ট করে ন্যাশনাল টিমে আসলাম, আমি সুযোগই তো পাইলাম না কিছু একটা করার। মানে কি বলতাম, কোটাটা এমন ভাবে হইল, সো কোটাটা এমনভাবে হইলো মানে হতাশাজনক। এমন বাংলাদেশ অপশনই নাই যে একটা ব্যাটসম্যান অফ ফর্মে আছে ওরা বাদ দিয়ে আরেকজনকে নিব। তো ওই ক্রিকেট বোর্ড যদি এইসব চিন্তা না করে, দেশ থেকে প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে ওইখান থেকে পাঠাই দেয়, তাহলে ওই ক্রিকেট কখনো আগাবে না। যেমন আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলা লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ, বাংলাদেশের প্রথম টিম হিসাবে কি বাংলাদেশ প্রথমে শেষ করে বাড়িতে ফিরবে। তো এখন দেশে ফিরলে দোষ দিবে কার? প্লেয়ার। আমার মনে হয় প্লেয়ার গুটি কয়েকজন ছাড়া, 2 জন ছাড়া, সৌম্য সরকার, লিটন দাস ছাড়া আপনি অন্যদেরকে কিছু বলতে পারবেন না। কারণ আপনারাই তো মূল বিসিবি, আপনারাই তো দুনিয়ার সমস্যা জর্জরিত। শুধু টাকা কিভাবে আছে, কিভাবে ইয়া করবেন, খেলার কোনো ইমপ্রুভ দেখতেছি না। আপনি একটা জিনিস চিন্তা করেন না, বাংলাদেশের 2023 সালের মধ্যে সব প্লেয়াররা অবসর নিয়ে ফেলবে। 5 জন সিনিয়র প্লেয়ার যখন ওরা অবসর নিবে, বাংলাদেশের ধরবে কে? বাংলাদেশকে ওই খাদে যখন পড়বে না তখন উঠাবে কে? কেউ আমার কমেন্ট বক্সে আনসার দিয়েন তো। পাপড়, মিনাহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আপনারা বিসিবিদেরকে বলতে চাই, এই ওয়ার্ল্ড কাপ শেষে আপনারা আসলে ঝড় উঠাবেন, একে বাদ দিব, ওকে বাদ দিব, এই করবে। আমার মতে আপনারা নিজেরা সরে যান, আপনারা নিজেরা সরেন, যারা ক্রিকেট খেলে তাদেরকে সুযোগ দেন, খেলেছে তাদেরকে সুযোগ দেন বিসিবিতে আসার। দেখেন বাংলাদেশ ক্রিকেটটা কিভাবে উন্নত হচ্ছে। আপনাদের কোটা ভিত্তিক যতদিন বের হবে না ততদিন বাংলাদেশ ক্রিকেট উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সোজা সপ্তাহ হিসাব। যেমন আজকে কি করবে বাংলাদেশ, আসলে আমরা আশায় বুক বাঁধি সবসময় যে বাংলাদেশ কি করবে অস্ট্রেলিয়ার সাথে। ওরা ইনফর্ম
পুরো ফর্মে আছে অস্ট্রেলিয়া। আমাদের না সাকিব আল হাসান চলে গেল, সাইফুদ্দিন চলে গেল, সোহান ইনজুরি, উইকেট কিপারে ভুগতেছি, সিনিয়র প্লেয়ার নাই, কোচেরা ঠিকমতো খেলাচ্ছে না প্লেয়ারদেরকে, সিনিয়র প্লেয়ারদের সাথে কোচের মিল নাই, দ্বন্দ্ব। সো একটা টিমে যদি এত ধরনের প্রবলেম থাকে, ওরা ওয়ার্ল্ড কাপে তো দূরের কথা, এমনি সাধারণ সিরিজও ওরা ভালো করতে পারবে না। আর আপনারা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি যে হিসেবে করছেন, একটা প্লেয়ারের কেরিয়ার ধ্বংস হইতে এই 2টা সিরিজই যথেষ্ট ছিল। বাট ধ্বংস হয় না, কেরিয়ারটা ধ্বংস হয় না কেন জানেন? ওই পিচের কারণে। আপনি 120 রান দিচ্ছেন, ওদেরকে 40 রানে অল আউট করছেন। এই কারণে, জিতার কারণে ওই প্লেয়ারদেরগুলো এফেক্ট পড়ে। সাকিব আল হাসান নিজে বলতেছে, ওই পিচে খেলার পরে কোনো ব্যাটসম্যান জীবনের 15টা বছর কষ্ট করে এসে ওর কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে ওই সিরিজগুলোয়। কেন? রান করতে পারতেছে না। এখন যে পিচ বানাইছেন, ওই পিচে ওই বলে না ক্রিকেটের মাস্টার বলা হয় সচিন টেন্ডুলকার, ওরও আনে দিলে ও কিছু করতে পারবে না। আচ্ছা, যেমন সাকিব আল হাসান যে মানের প্লেয়ার, পুরো বাংলাদেশ কিভাবে মূল্যায়ন করছে আমি ঠিক জানি না। মানে পুরো হজবর অবস্থা। ও যদি ইন্ডিয়ার হইতো, সত্যি কথা বলতে, ও যদি ইন্ডিয়ার কোনো প্লেয়ার হইতো, ও এতদিনে এত মর্যাদাবান হইতো, সয় সম্পত্তির অভাব হইতো না, এখনো কম না, সে আরো ইমপ্রুভ করতো। আমার মনে হয় সচিন টেন্ডুলকারের পর্যন্ত হারাইতো। এখন বর্তমানে ওরা তো হারানোর কেউ নাই। বর্তমানে ওয়ার্ল্ডে 3 ফরম্যাটে এরকম কন্টিনিউয়াসলি যে আসনটা গাড়ছে সে, এই আসনে ওরে বিট করার মতো আমার মনে হয়, আমি নিজ চোখে দেখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। সো আলটিমেটলি কথা দ্বারা এগুলাই। আলোচনা সমালোচনা করতে কারোই মন চায় ভাই, বলেন? কারো মন চায় না। এখন সমালোচনা না করেও পারি না ভাই, সমালোচনা করি না, এগুলো সমালোচনা বলে না। আসলে আপনারা বুঝতে পারছেন, এগুলো একটা ক্রিকেট বোর্ড কীভাবে ধ্বংস হচ্ছে বা কীভাবে উন্নত করা লাগবে সেটা নিয়ে আলোচনা করতেছি আমরা। আমার মনে হয় না 18 কোটি মানুষ বা 19 কোটি 20 কোটি মানুষ বাংলাদেশে, তাদের সবার কথা এরকমই আমার মতো, আমি যেরকম কথা বলতেছি। সো জিনিসটা আলটিমেটলি এইভাবে দাঁড়ায়। আশা করি কি আর করার, বাংলাদেশ তো বাংলাদেশ। যতদিন পর্যন্ত আমরা মন মানসিকতা চেঞ্জ করবো না, প্লেয়ারদেরকে দাম দিব না, প্লেয়াররা একটা পর্যায়ে যখন বেতন না পায়, জাতীয় লিগ খেলে যদি ভালো মতো বেতন না পায়, তারা সংসার চালাবে কীভাবে? ওরা জীবনের লাইফটা নষ্ট করলো ক্রিকেটের পিছনে। এখন ক্রিকেটের একটা পর্যায়ে এসে তারা বেতন পাচ্ছে না, লিগ হচ্ছে না। প্যান্ডামিকে যে ক্রিকেটের যে অবস্থা হয়েছিল, বিসিবি কার পাশে দাঁড়াইছিল? কার পাশে দাঁড়াইছিল বলেন? দাঁড়ায়নি। যেমন বাংলাদেশের কিছু ফর্মার প্লেয়ার অসুস্থ, বিসিবি হচ্ছে ক্রিকেটারের গার্ডিয়ান, উনিদের কথা হচ্ছে প্লেয়ার যারা অসুস্থ হবে এটার দায়ভার কি বিসিবি নিবে?
আরে ভাই, আপনারা দায়ভার নিতে বলেনি, আপনি একটু হেল্প করেন। শুধু টাকা দিয়ে হেল্প হয় না, আপনি একটু এত পাওয়ারফুল বোর্ড, আপনি চিকিৎসার একটা ব্যবস্থা করে দেন, কোন জায়গায় ভালো হবে সেটাই করে দেন। ম্যানেজমেন্টকে একটু বলেন চিকিৎসা ভালো করে, অনেক পর্যায়ে তো হেল্প করা যায়, তাই না? কিন্তু আপনারা তো করতেছেন না। মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশের জন্য কি না করে নেই, বেচারা হয়তো রাজনীতির শিকার হয়েছে, ওকে সুযোগ দেওয়া হয়নি। তো এই ছেলেটা ব্রেন ক্যান্সার হয়েছে, এখনো লড়াই করতেছে, বেচারার কোনো সহযোগিতা করতেছে না বিসিবির। কথা হচ্ছে কি, প্লেয়ার হয়েছে কিসে, ওদেরকে আমরা দেখভাল করতে হবে কিনা। হ্যাঁ রে ভাই, ওই জিম্বাবুতে জুতা কিনবার প্লেয়ারদের টাকা নাই, আর আমাদের বাংলাদেশেরা টাকা রাখবে জায়গা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই হলে আমাদের অবস্থান। ভালোবাসা, আবেগ, যতই কিছু আছে বা সব সময় থাকে বাংলাদেশের জন্য, কিন্তু এইসব জিনিস দেখার পরে আর নিজের কন্ট্রোল করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়, জানেন। আফসোস লাগে। ওই ক্রিকেটাররা, ওরা চাইলে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো, ক্রিকেটার কেন হয়েছে? তারা পড়াশোনা না করে কেন এই পর্যায়ে আসছে? দেশের জন্য তো কিছু করার জন্য, তাই না? আমরা যদি এভাবে অবহেলিত করি, ক্রিকেটারদেরকে সম্মানটা না দিই, ঠিক আছে, তাহলে আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ, খুব খারাপ, খুব। আমাদের মুদ্রাগত হইল এতক্ষণ যে 1 ঘন্টা ধরে যে আলোচনা করলাম, কিসের ভিত্তিতে আলোচনা করলাম আপনারা বুঝতে পারছেন? যাদের চোখ খুলতেছে না এখনো, তাদের জন্য এই আলোচনাটা। তারা বাংলাদেশের কি উন্নতি চায় না, আমরা এইসব কথা বলি যেন তাদের কানে যায়, তারাও বুঝতে পারে যে এটা করা দরকার, এটা করার দরকার নাই, এটা করলে প্লেয়ারদের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো এগুলোই তো করার দরকার। যারা মাঠে নামে তারা এক দল হয়ে নামে, এক দেশের জন্যই নামে। সো এখানে এই সেক্টর হচ্ছে মানুষের আবেগের জায়গা, ক্রিকেটটা। এখানেও যদি আমরা নিজের গুরুম দেখায়, যেমন নান্নুর কথা বলি, উনি নিজের ন্যাশনাল টিমে চান্স পায়নি। উনি একদিন গরম এক্সাম্পল দিচ্ছে, আমি ন্যাশনাল টিমে খেলতে পারিনি, আমার আবেগ কখন কাজ করে নাই। তখন সিলেক্টররা কী করছে, এখন ওই বদলাটা সে দেশের সিনিয়র ক্রিকেটারের উপরে নিচ্ছে, নিজের পাওয়ারটা দেখাচ্ছে। আলটিমেট এটাই, সে নিজে যেটা পায়নি এই কারণে অন্য কাউকেও মানে ওই সুযোগটা করে দিচ্ছে না। তো আমি মনে করি যে শেষ একটা কথা বলি, প্রধান নির্বাচক চেঞ্জ হইতে হবে। কাদেরকে রাখতে হবে? ফরমার ক্রিকেটার, মাশরাফি ভাইদের মতো। বিসিবি তো সেম, বিসিবির প্রধান মাশরাফি ভাইদের মতো এরকম নেতৃত্ব লাগবে যারা ক্রিকেটের সাথে রিলেটেড। দেশীয় কোচ লাগবে, ঠিক আছে? এই দুইটার জায়গায় দেশীয় কোচ, নির্বাচক আর বিসিবির প্রেসিডেন্ট, এগুলো যদি বাংলাদেশের নিজস্ব মানুষ হয়,
ক্রিকেট রিলেটেড ব্যক্তি হয় তাহলে বাংলাদেশ উন্নতি করা সম্ভব, তাছাড়া উন্নতি করা সম্ভব না। যতই সমালোচনা করি, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, এটা আমরা চাই, ভালো খেলুক এটাই চাই। আর বেশি কথা বলবো না। আশা করি আপনারা আমার ভিডিওতে আমি কি মেসেজ দিতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। তো সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।